এখন শুরু হতে চলেছে দেশের সবথেকে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার। থ্যাংক ইউ। আপকি আদালতে সকলকে স্বাগত জানাই। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন এমন এক নেতা যিনি নিজস্ব বুদ্ধিমত্তায়, নিজস্ব তর্ক দক্ষতায়, কথার মাধ্যমে সবসময় খবরের শিরোনামে থাকেন। যে কোনো বিষয় নিয়ে ধারাবাহিকভাবে বলতে পারেন। খুবই জনপ্রিয়, মোদি সরকারে সবথেকে কম বয়সী ক্যাবিনেট মিনিস্টার। প্লিজ ওয়েলকাম স্মৃতি ইরানি। আপকি আদালতে অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে যাওয়ার আগে আজকের জাজ, অভিজ্ঞ সম্পাদক অজয় উপাধ্যায়ের সম্মতি চাইব কার্যক্রম শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু হোক। এই আদালতে অভিযোগ আর প্রশ্নের ঝড় ওঠার আগে একবার চোখ বুলিয়ে নেব স্মৃতি ইরানির খুবই ইন্টারেস্টিং ক্যারিয়ারের দিকে। স্মৃতি ইরানি হলেন মোদি সরকারের চাইল্ড অ্যান্ড উইমেন অ্যাফেয়ার্স আর মাইনরিটি অ্যাফেয়ার্সের মিনিস্টার। স্মৃতি ইরানির প্রথম পরিচিতি টিভি সিরিয়াল থেকে क्योंकि सास भी कभी बहु থিতে অসাধারণ অভিনয় দিয়ে আদর্শ বৌমার রোলে স্মৃতি ইরানি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। রাজনীতিতে স্মৃতি ইরানিকে প্রথম নোটিস করা হলো যখন উনি বিজেপির প্রার্থী হিসেবে চাঁদনি চকে লোকসভার ভোটে দাঁড়ালেন। এরপর বিজেপির প্রবক্তা রূপে স্মৃতি ইরানি বাকপটুতা আর দক্ষ বক্তা রূপে নিজের ইমেজ তৈরি করে নিলেন। স্মৃতি ইরানি রাজ্যসভার মেম্বার হলেন আর মোদি সরকারের সবচেয়ে কম বয়সী ক্যাবিনেট মিনিস্টার হলেন। গত লোকসভা ভোট চলাকালীন স্মৃতি ইরানি 40 বছর ধরে গান্ধী নেহেরু পরিবারের সবথেকে পাকাপাকি সিট আমেঠিতে রাহুল গান্ধীকে হারিয়ে সবাইকে অবাক করে দিলেন। আজও দেশে যখন যখন ভোট হয় তখন স্মৃতি ইরানি বিজেপির স্টার ক্যাম্পেনের রূপে নজরে পড়েন। স্মৃতি ইরানি হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি আর পাঞ্জাবি ভাষাতেও সম্পূর্ণ পারদর্শী। পাবলিক স্পিকার রূপে সব জায়গায় ওনার ডিমান্ড রয়েছে। টিভির পর্দা হোক বা রাজনীতির ময়দান, স্মৃতি ইরানি নিজের বিশেষ জায়গা করে নিয়েছেন। কিন্তু এর পেছনে শুধু ভাগ্য নয়, ওনার সংঘর্ষ আর প্রচুর পরিশ্রম রয়েছে। কেন্দ্র সরকারের মিনিস্টার, টিভির অ্যাক্টর, প্রডিউসার আর রাইটার স্মৃতি ইরানি আপকি আদালতে নিজের পক্ষ নিজেই রাখবেন। স্মৃতি ম্যাম, আপনার অনেকগুলো রূপ আছে, কিন্তু আপনি যে তুলসী হয়ে 8 বছর ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার ঝলক আজ দেখলাম। সেই সমস্ত স্মৃতি মনে পড়ে গেল, সবাই খুব মিস করে। আচ্ছা, আপনিও কি মিস করেন? রজত বাবু, মা ছেলেতে ফুরসত পাই না, তাই সাজবহুর জন্য সময় বেরোয় না। আমার মনে হয় যে খুব কম মানুষই আছে যার উপর ভগবানের অসীম কৃপা, যে তার এমন পরিবারে জন্ম যার কাছে 200 টাকা পর্যন্ত ছিল না। আর যখন মেয়ের জন্ম হয় তখন লোকে বলে যে হয়তো ওর ভাগ্যে লেখা আছে, কারণ ও তো মেয়ে, বিয়ে দিয়ে দিতে হবে, কিছু করতে পারবে না। এখন এমন মেয়ে যখন শুধু দেশের রাজনীতিতেই নয় বরঞ্চ দেশের মিডিয়াতেও যোগদান দিতে পারে, তখন আমার মনে হয় একজন মেয়ে হিসেবে এটাকে আমি অহংকার বলবো না, বরং বলবো প্রতিটা মেয়ের গৌরব। কারণ আপনারা যখন যখন আমাদের চ্যালেঞ্জ দিয়ে থাকেন তখন তখন হিন্দুস্তানের মেয়েরা, হিন্দুস্তানের সাধারণ পরিবারের মেয়েরাও এই ধরনের যোগ্যতাও রাখে, এই ধরনের সাহসও রাখে। কোথাও না কোথাও প্রভুর কৃপাও তাদের ওপর থাকে। আর এখন তো আপনার
রোল একদম পাল্টে গেছে, তাই সেই রোল নিয়েই আজকের মোকদ্দমা। তাহলে শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকে আদালতে প্রথম অভিযোগ স্মৃতি ইরানির ওপর। আপকি আদালতেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ওপর অভিযোগ হলো যে উনি রাহুল গান্ধীকে শান্তিতে থাকতেই দেন না। স্মৃতি ম্যাম, কংগ্রেস পার্টি মনে করে যে রাহুল গান্ধীকে যদি সবথেকে বেশি জ্বালাতন কেউ করে সেটা হলেন আপনি। কয়েকদিন আগে উনি বলেছেন যে উনি যখন লন্ডনে ছিলেন সেখানে উনি যা কিছু বলেছেন সেগুলো নিয়ে আপনি অসঙ্গতিপূর্ণ বয়ান দিয়েছেন। যদি নিজের রাষ্ট্রের সংরক্ষণের জন্য আমি আপিল করি, যদি নিজের মাতৃভূমির জন্য আমি বলি যে আপনি কোনো নিন্দাজনক শব্দ ব্যবহার করবেন না, যদি আমি এটা বলি যে আমার দেশকে বিদেশি মাটির কাছে অপমানিত করবেন না, তাহলে এটা কোন দিক থেকে অভদ্র ইঙ্গিত? উনি তো এটা বলেছেন যে স্মৃতি ইরানি রাহুল গান্ধীর ট্রোল মন্ত্রণালয়ের মুখ্যমন্ত্রী। দেখুন, যারা আমার জন্য কটুবাক্য বলেন তারা তো আজ থেকে 8 বছর আগে বলতো যে স্মৃতি হুঁ। তো আপনি এটাকে প্রভুর অসীম কৃপা বলুন বা লীলাই বলুন, যে স্মৃতি ইরানির ব্যক্তিত্বকে উনি স্বীকারই করতেন না দেশের রাজনীতিতে, যে স্মৃতি ইরানি সম্পর্কে অভদ্র থেকে অভদ্রতর টিপ্পণী যে করত তাকে সে নিজের সংস্থায় প্রমোট করত। আজ সেই স্মৃতি ইরানি তাদের মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ওনার সম্পূর্ণ গোটা আর্মি একজন সামান্য আমেঠি সংসদের পেছনে পড়ে আছে। ওনাদের দুঃখের জায়গা এটাই যে 40 বছরের ওনাদের সাম্রাজ্য একজন সামান্য পরিবারের মহিলা ধরাশায়ী করে দিল। ওনাদের অসুবিধা এটাই যে যারা ওনাকে পলিটিক্যাল লেগাসির বেতাজ বাদশা বলতেন, আজ সে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় পলিটিক্যাল সাপোর্টের জন্য। আজ সে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ান পলিটিক্যাল মার্সির জন্য। এখন এই দুঃসাহস যদি আমি করে থাকি তাহলে করেছি, আর তার জন্য শাস্তি ভুগতে আমি রাজিও আছি। আমি আপকি আদালতে 2019-এর নির্বাচনের সময়ও এসেছিলাম। তখন আপনি উত্তরপ্রদেশের রাজধানীতে আমার সাথে দেখা করেছিলেন, আর তখনও আমি বলেছিলাম যে আমেঠিতে উন্নতি করার জন্য আমাকে এই বলিদান দিতে হয় যে কংগ্রেসের গুন্ডারা আর কংগ্রেসের অভদ্র টিপ্পণী যারা করে তারা যদি আমার পেছনে পড়ে সেটাও আমি স্বীকার করে নেব। কিন্তু তখনও পণ করেছিলাম আর এখনও করছি। 40 বছর তো ছাড়ুন, রাহুল বাবুর সংসদীয় কার্য চলাকালীন আমেঠিকে যেভাবে অপমান করেছেন, রাহুল বাবু আমেঠিতে যেভাবে উন্নতি হতে দেননি, আমি যদি ওনার আমেঠির লোকজনের পায়ে নাক ক্ষত না দেওয়াই তাহলে আমার নাম স্মৃতি ইরানি নয়। স্মৃতি ম্যাম, ব্যাপারটা শুধু আমেঠি পর্যন্তই থেমে থাকেনি। এখন তো লন্ডনেও যে কথা হয় সে নিয়েও আপনার আপত্তি রয়েছে। আমার মনে হয় এখানে যতজন হিন্দুস্তানি বসে আছেন, এখানে আমাদের যুব সমাজ রয়েছে, বরিষ্ঠ নাগরিকও রয়েছে, মহিলারাও রয়েছে, পুরুষরাও রয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোনো কারণবশত যখন আমাদের ঘর সংসারে ঝগড়াঝাটি হয় তখন বলা হয় যে বাড়ির ঝগড়া বাড়িতে। আমাদের মায়েরা কি কখনো আমাদের এই পরামর্শ দেয় যে যাও নিজের সমাজকে, নিজের পরিবারকে, নিজের দেশকে দেশের সীমারেখার বাইরে গিয়ে অপমানিত করো? এমন কি কেউ আছে এখানে বসে? তাই আমি জনগণের আদালতে জনগণের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদের দেশে কি লোকতন্ত্র মারা গেছে? আপনারা কি 5 বছরে একবারও নিজের ভোটের মাধ্যমে নিজের পছন্দের সরকার বেছে নেন? যদি আপনাদের নিজেদের পছন্দের সরকার নাও হয় বা বিপক্ষের কোনো রাজনৈতিক দলকে ভোটও দেন, তাহলে কি স্বতন্ত্র অধিকারটুকু আপনার আছে? আপনারা যতজন এখানে বসে আছেন তাদের জিজ্ঞাসা করতে চাই, আজ পর্যন্ত নরেন্দ্র মোদী কোনো নাগরিকের কাছে প্রশ্ন করেননি যে তোমরা আমাকে ভোট দিয়েছ না দাওনি? যে রাস্তাটা তৈরি হয়েছে তার ওপর দিয়ে কি দেশের প্রতিটা নাগরিক হাঁটেনি? যে টয়লেট তৈরি হয়েছে, দেশের 110 মিলিয়ন গরিব পরিবারের মধ্যে মহিলাদের জন্য প্রথমবার কেউ টয়লেট তৈরি করেছেন। নরেন্দ্র মোদী সরকার কি কখনো কাউকে বলেছেন যে তুমি টয়লেট তখনই পাবে যখন পদ্মফুলের চিহ্নের বোতাম টিপবে? না। আজ এখানে যতজন হিন্দুস্তানি বসে আছেন তাদের জিজ্ঞাসা করতে চাই, তোমাদের নরেন্দ্র মোদীর সাথে যতই বনুক না বনুক, তোমরা কি কেউ হিন্দুস্তানকে ভেঙে ফেলার স্লোগান দেবে? না। আর যে হিন্দুস্তানকে ভেঙে ফেলার স্লোগান দেয় তোমরা কি তাকে সমর্থন জানাবে? না। দেশের লোক ওনাকে সমর্থন করে না, তাই বিদেশে গিয়ে আলাপচারিতা করছে। আমাদের এখানে ইউনিভার্সিটিগুলোতে বলার কোনো অধিকার নেই, তাই রাহুল গান্ধীকে ক্যাবিনেটে যেতে হয়েছে। আমরা সবাই এই দেশে সাক্ষী হয়ে আছি যে 2021-এ উনি তামিলনাড়ুর একটা স্কুলে প্রচুর পরিশ্রম করছিল। ভোগ করছিলেন তো?
আমরা সবাই এই কথাটা সাক্ষী যে 2016-তে জেএনইউতে গিয়ে উনি ভারতকে টুকরো করার স্লোগানের সমর্থন দিয়েছিল, হ্যাঁ কি না? সরি রজত বাবু, জনতার আদালতে জনতা সিদ্ধান্ত নিক যে রাহুল গান্ধী কি বিদেশে গিয়ে ওই দেশ যে হিন্দুস্তানকে বছরের পর বছর গোলাম বানিয়েছিল সেই দেশে গিয়ে আহ্বান জানানো উচিত হয়েছিল? যে এসো অন্তর্রাষ্ট্রীয় শক্তি, এসো হিন্দুস্তানকে মজা দেখাও, এমনটা শত্রুরা করে। কিন্তু দেখুন, উনি বলেন যে এখানে যত ইউনিভার্সিটি আছে সেখানে বলতে দেওয়া হয় না, বলে তো পার্লামেন্টেও বলতে এসেছেন দেওয়া যে হয় না। হিন্দুস্তানের টুকরো পার্লামেন্টে করার বলতে হোক দেওয়া হয় না। স্লোগান তো দিয়ে এসেছেন রজত বাবু। যদি আপনি পার্লামেন্টে ওনার গতিবিধি দেখেন, এমন এক ব্যক্তিকে রাহুল গান্ধী আর গান্ধী পরিবার বেছে নিয়ে পাঠিয়েছেন পার্লামেন্টে, যিনি সার্বজনীন বক্তব্য পেশ করেছেন যে 4-6 জনকে মারো। আমি অভিযোগ জানাচ্ছি গান্ধী পরিবারের ওপর যে ওদের কংগ্রেসের কর্মী আছে যে সরাসরি গিয়ে বলেছে যে 4-6 জনকে মারো, আর কোন ধর্মের লোককে মারতে বলেছে সেটা আমি এখানে বলতে চাই না। ওনাকে বেছে নিয়ে পাঠিয়েছে গান্ধী পরিবারের লোকজন। সবাই এই কথাটা সাক্ষী আছে। দেশের উপরাষ্ট্রপতি হলেন চেয়ারম্যান রাজ্যসভার। আমাদের দেশে কখনো এরকম, আমি সমস্ত যুব সমাজের কাছে জিজ্ঞাসা করছি, টেবিলে উঠে উপরাষ্ট্রপতির চেয়ারে বই ছুঁড়ে মারো, কাগজ ছুঁড়ে মারো, দ্যাট ইজ আ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, স্পিকার অফ দ্য হাউস। আমাদের স্পিকার নয়, বিজেপিরও স্পিকার নয়, অফ দ্য হাউস অফ দ্য পিপল। ইউ আর দ্য পিপল। আপনারা সবাই যাদের প্রতিনিধি রূপে আমরা চাকর হয়ে যাই, আমরা আপনাদের চাকর। আর আপনাদের যে চাকর যে লোকসভায় যাবে সেই পিঠে রাহুল গান্ধীর নির্দেশ অনুযায়ী, সোনিয়া ম্যাডামের নির্দেশ অনুসারে কাগজ ছিঁড়ে স্পিকারের মুখে ছুঁড়ে মারা হয়। এটা কি মেনে নেবে জনতারা? না। আর তারপর স্মৃতি ম্যাম, বলবে উনি বলতে বলেন দেওয়া যে হয় না। পার্লামেন্টে ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়। আরে থাকেই না, মাইক কোথা থেকে বন্ধ হবে? চলো, যেখানে আছে কে কে কংগ্রেসের প্রেস কনফারেন্স দেখেছেন যার বলার জন্য অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন পড়ে? আর আমি বলতে চাই, আপনারা গিয়ে দেখুন সেই বক্তব্যটা। জানেন উনি কি বলেছেন? আনফরচুনেট মেম্বার অফ পার্লিয়ামেন্ট। উনি বলেছেন যে ওটা না দুর্ভাগ্য যে উনি মেম্বার অফ পার্লামেন্ট। এরা সবাই জনতা, এরা পাবলিক, এরা সব ভুল করে জানে। হয়তো মুখ থেকে বেরিয়ে গেছে আর আপনি সেটা ধরে রেখেছেন। এখন বলুন। দেখুন রজত বাবু, বিষয় হলো এটা যে কংগ্রেস করবে ভুল আর ভুগতে হবে জনতাকে, এটাই একটা পার্থক্য। রাহুল গান্ধীকে যদি আপনি কংগ্রেসের ভুল বলেন, তাহলে ওনার জন্য ট্যাক্স পেয়ার কেন ভুগবে? ওনার জন্য দেশ কেন ভুগবে? বিদেশে গিয়ে দেশকে কেন বদনাম করবেন? আর বদনাম করছে, মিথ্যে কথা বলছে, তারপর বিদেশি শক্তিকে আহ্বান জানিয়েছে যে এসো। এই ইয়াংস্টারদের জন্য দ্বিতীয়বার বলছি রজতবাবু, আমরা বিশ্বের সব থেকে বড় পঞ্চম ইকোনমি তৈরি হয়ে গেছি। আমাদের ইকোনমি আরো বড় হওয়ার অর্থ হলো এদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া। রাহুল গান্ধী এদের ওপরে হামলা করেছে লন্ডনে গিয়ে। আমরা তো লড়াই করিনি সংসদে, আমরা লড়াই করিনি ভোটের যুদ্ধভূমিতে। এদের ভবিষ্যতের ওপরে হামলা করেছে। আমাদের ওপর আর্থিক ইকোনমিক স্যাংশন হচ্ছে না কেন? এটা ওদের দুঃখের জায়গা। যদি হিন্দুস্তানের ওপর আর্থিক কোনো বিদেশি শক্তি কটাক্ষ করে, অর্থতন্ত্রের ওপর হিন্দুস্তানে হামলা হয়, তখন এদের স্বপ্ন ধুলোয় মিশে যায়। এটা শুধু দেশের ওপর, মোদির ওপর নয়, এই যুব সমাজের ওপরে হামলা করা হয়েছে। আর আপনার মনে হয় আমি চুপচাপ বসে তামাশা দেখব? এখন দেশ বলছে সংসদ তো কিছু সংসদীয় সদস্যের জমায়েত, কিন্তু এই সংসদ তার মাথার ওপর হিন্দুস্তানের ধ্বজা হাওয়ায় ওড়ায় ভাই। ওই তিরঙ্গা এত সহজেই হাওয়াতে দুলছে না, তার জন্য লক্ষ লক্ষ লোক নিজের প্রাণ হারিয়েছে। কিন্তু আমি কংগ্রেসের অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গের বক্তব্য দেখেছি। উনি বলেছেন ক্ষমা তো চাইবেন না রাহুল গান্ধী। কংগ্রেস আর বিশেষ করে গান্ধী পরিবার খুবই অহংকারী। আজ তার সার্টিফিকেট মল্লিকা অর্জুন খার্গে নিজেই দিয়েছেন। খার্গেজি 2-3টে কথা বলেছেন। উনি বলেছেন প্রধানমন্ত্রী মোদী যখন চায়নায় গিয়েছিলেন, উনি সেখানে বলেছিলেন যে প্রথমে মানুষ এটা বলতে লজ্জা পেত যে আমরা ভারতে জন্মেছি,
প্রধানমন্ত্রী মশাই যখন সাউথ কোরিয়া গেলেন সেখানে উনি বলেছিলেন যে আগে ওরা জিজ্ঞেস করতো আমরা এমন কি পাপ করেছি যে ভারতে জন্মেছি। ওরা বলতে চায় যে যখন মোদিজি বিদেশে গিয়ে এসব কথা বলতে পারেন তাহলে রাহুল গান্ধীও বিদেশে গিয়ে বলতে পারেন। নরেন্দ্র মোদী কি কখনো এই কথা বলেছেন যে গণতন্ত্র হিন্দুস্তানে শেষ হয়ে গেছে? বলেননি। নরেন্দ্র মোদী কি কখনোই এ কথা বলেছেন যে গণতান্ত্রিক ঢাল হিন্দুস্তানে বরবাদ হয়ে গেছে? বলেননি। আমি আজ মল্লিকার্জুন বাবুকে জনগণ বসে রয়েছেন, আমি তো যখন খুশি আসতে পারি ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে। আপনি কখনো রজতবাবু রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানিয়ে দেখুন, কখনো রাজি হবে না। আজ আমি জিজ্ঞাসা করতে চাই, যখন কয়লা লুট করা হচ্ছিল কংগ্রেসের রাজ্যে তখন কি জনতা খুব আনন্দে ছিল? না। যখন কমনওয়েলথের ঘোটালা হচ্ছিল, ইয়াংস্টাররা যাচ্ছিল আর ওপর থেকে সোজা স্টেডিয়ামের যে ছাদ রয়েছে সেটা পড়ে যাচ্ছিল, তখন কি ইয়াংস্টাররা খুশি ছিল? না। তাই দেশে 2014 আগে কংগ্রেস পার্টি কি করছিল এই দেশ বিদেশে সবাই জানে। ইন্ডিয়া অ্যাজ আ ব্লিক ফিউচার। আর আপনি আমিঠির একজন নাগরিকই আমাকে বলেছে যে দিদি 2014 আগে ইটালির যে ইকোনমি রয়েছে সেটা ছিল 5 নম্বরে, আর হিন্দুস্তান যে ছিল ওটা ছিল নাম্বার 8, 9, 10-এ। এখন উল্টো হয়ে গেছে রজতবাবু, আমরা 5-এ আর ওরা 10-এ। ওরা বলে যে আমাদের বিজেপির মতো দেশভক্তি শিখিও না। আমাদের গান্ধী পরিবারে ইন্দিরা ম্যাম শহীদ হয়েছেন, রাজীব গান্ধী শহীদ হয়েছেন। আপনার মতে খাড়গে বাবু বলতে চান যে জেনে শুনে বলিদান করিয়েছেন? না। এক সেকেন্ড, এটা ভীষণ গুরুতর অভিযোগ। খাড়গে বাবু কি এটা বলতে চান যে উনি জেনে বুঝে অ্যাসাসিনেশন অফ প্রাইম মিনিস্টার? রজতবাবু, এটা খুবই গম্ভীর বিষয়। উনি বলেছেন যে এই পরিবার দেশের জন্য বলিদান দিয়েছে। ইন্দিরা গান্ধী বলিদান দিয়েছেন, রাজীব গান্ধী বলিদান দিয়েছেন, আর আপনার পরিবার পরিজনের থেকে একটা কুকুরও মরেনি। কতজন এখানে বসে আছে যারা কোনো ফৌজি পরিবারের থেকে এসেছেন? ফৌজি পরিবার থেকে এসেছেন? আপনাদের মধ্যে কতজন বলেছেন যে আমাদের পরিবারের লোক বলিদান দিয়েছে, আমাকে প্রধানমন্ত্রী বানাও? এখানে যতজন ফৌজি পরিবারের থেকে এসেছেন বললেন, খাড়গে বাবু কি ওনাদের কথা বলছেন? এখানে যারা বলেছেন যে আমরা স্বতন্ত্র সেনানীর পরিবার থেকে এসেছি কিন্তু কংগ্রেস থেকে না, খাড়গে বাবু কি ওনাদের গালমন্দ করলেন? আমি আপনাদের সামনে প্রমাণ দেখিয়েছি। এদের কুকুর বলছেন নাকি আমাকে কুকুর বলছে? এটা তো খড়গেজিকেই জিজ্ঞেস করতে হবে। এই জন্য আপনি ভাষা দেখুন। এরা কারা যারা এখানে অডিয়েন্সে বসে আছে? মানে যদি এদের নামের পেছনে গান্ধী নাম না থাকে তাহলে কি এদের পূর্বপুরুষের বলিদানের কোনো অস্তিত্ব নেই? না, ব্যাপারটা আরও একটা জিনিস জিজ্ঞেস করিনি, এখানে সব বাচ্চারা আছে, বাচ্চাই বলবো আমি। তোমাদের যদি কেউ বলে নিজের দেশের জন্য তোমায় কিছু করে দেখাতে হবে, তোমাদের মধ্যে কতজন তার জন্য দেশের কাছে মূল্য চাইবে? কেউ না। এটা হলো নতুন ভারত রজতবাবু, যেটা মল্লিকার্জুন খাড়গে আর রাহুল গান্ধীর চোখে ধরা পড়ে না। এরা নিজেদের বলিদানের জন্য মূল্য চেয়ে বেড়ায় না, এরা নিজেদের যোগদানের জন্য মূল্য আদায় করে না। এটা এমন ভারত যে 25 বছর পরে ভারত কেমন হবে সেটা তৈরি করতে বেশি ইন্টারেস্টেড। এখন অধীর রঞ্জন চৌধুরী তো বলেছেন যে বিজেপির লোক সরকারের মন্ত্রী রাহুল গান্ধীর পেছনে পড়ে আছে কারণ ওরা রাহুল গান্ধীকে ভয় পায়। আমি আজ বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে বলছি, যদি আপনি পলিটিক্যালি জিজ্ঞেস করেন রজতবাবু, আমি তো বলবো কিছু মানুষ এটা নিয়ে হাসাহাসিও করেন যে রাহুল গান্ধী হলেন আমাদের স্টার প্রচার কর্মী। যতটুকু বলবেন অনেক কৃপা করবেন, আরও বলুন। কিন্তু এই ধরনের যে টিপ্পণীগুলো, ধরে নিন আদালতে কোনো জনগণ বসে নেই, মনে করুন জজ সাহেবের চেয়ারে কেউ বিরাজমান নেই, মনে করুন ক্লার্ক উপস্থিত নেই, শুধুমাত্র ক্যামেরা রয়েছে, রজত শর্মা রাহুল গান্ধী রয়েছেন,
আপনি ওনাকে শুধু এইটুকু জিজ্ঞাসা করবেন, একটা পয়েন্টে দুটো পয়েন্টে। পয়েন্ট নাম্বার 1, যখন দেশে করোনার দুঃসময় এসেছিল তখন এটা বলার জায়গায় যে এসো আমরা হিন্দুস্তানে ভ্যাকসিন তৈরি করি, কেন উনি বিদেশি ভ্যাকসিন বলে বলে বারবার হিন্দুস্তানের ওপরে প্রেশার বাড়াচ্ছিলেন? এইটুকু জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় কথা জিজ্ঞাসা করবেন, যখন দেশের প্রধানমন্ত্রী বললেন আসুন আমরা দেশের প্রত্যেকটা নাগরিককে ডিজিটাল ফাইন্যান্স ট্রানজ্যাকশন শেখাই, তখন কেন রাহুল গান্ধীর ইশারায় কংগ্রেসের নেতৃত্ব বললেন যে ভাই এটা হিন্দুস্তান, এখানে গ্রামের কেউ ফোন চালাতে পারবে না? তখন হিন্দুস্তানের অপমান নয়? আজ আমরা গর্ব করি যদি আপনি ইউপিআই এর 2022 সালে ট্রানজ্যাকশন দেখেন, 126 লাখ কোটি টাকার ট্রানজ্যাকশন সাধারণ হিন্দুস্তানি গ্রামে বসে থাকা হিন্দুস্তানিরা করেছে ইউপিআই থেকে। হিন্দুস্তানের এগিয়ে যাওয়াটা রাহুল গান্ধীর পোষায় না কেন? আর আমি বলছি যে কেন পোষায় না। 2014 আগে ছোটরা বুঝবে না, বড়রা এখানে বুঝতে পারবে। গরিব মানুষকে যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলাতে হতো তাহলে ব্যাংকের দরজাই কখনো খুলতো না, কারণ তার কাছে না কাগজ আছে না মিনিমাম ব্যালেন্সও। নরেন্দ্র মোদী বললেন চলুন আমরা মিনিমাম ব্যালেন্স নেব না, আমরা ব্যাংকে পাঠাবো গরিব মানুষের বাড়িতে আর তাদের বই খুলিয়ে দেব। ঠিক আছে, 480 মিলিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছে। ঠিক আছে, যখন 480 মিলিয়ন অ্যাকাউন্ট খুলল মানে 48 কোটি, তখন সোজা ভারতের লকার থেকে টাকা গেল ব্যাংক অ্যাকাউন্টে। 28 লক্ষ কোটি থেকেও বেশি টাকা পাঠানো হয়েছে সোজা গরিব মানুষের অ্যাকাউন্টে। এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, এই ব্যাংক অ্যাকাউন্ট যদি না হতো তাহলে 28 লক্ষ কোটি টাকা কোথায় যেত? কংগ্রেসের সমস্যা এটাই। কিন্তু ওরা তো বলছে যে সবকিছু ঘটছে এগুলো আদানিকে বাঁচানোর জন্য করা হচ্ছে, ওর নাম যেন পার্লামেন্টে না এসে যায় তাই জন্য। দেখুন, ওনার একজন নেতা হয়তো পাঞ্জাবে বলেছিল যে আদানি আম্বানি তো বাহানা, মোদিকে টার্গেট করো। এটা ওনার নেতার বক্তব্য, রাহুল গান্ধী এটা অস্বীকার করতে পারবে না। ওদের নেতারও তো এয়ারপোর্টে বসে সেই এয়ারলাইনের কাছে বলেছিল মোদি তোমার কবর খোঁড়া হবে। আপনারা লোকতন্ত্রের শক্তি দেখতে চান? আপনাদের দ্বারা বেছে নেওয়া প্রধানমন্ত্রীকে প্রাণে মেরে দেওয়ার হুমকি কংগ্রেসের লোকেরা সরাসরি দেয়, আর আপনার প্রধান সেবক হাসি মুখে নিজের কাজ চালিয়ে যান। আপনাদের প্রধান সেবকের মৃত মা আর মৃত বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করে, মজা করে। 100 বছরের মা মারা গেছে, তারপরে কি করেছে কংগ্রেসরা? আমি জিজ্ঞেস করছি আজ এখানে যত ছেলেমেয়েরা বসে আছো, তোমাদের বাবাকে যদি কেউ গালাগাল দেয়, মাকে কেউ গালাগাল দেয়, তোমাদের মধ্যে কে চুপ করে বসে থাকবে? কেউ না। কিন্তু মোদি চুপ করে বসে আছেন, কারণ উনি হলেন প্রধান সেবক। ওনাকে বিষের এই ঘোট প্রতিদিন পান করতে হবে। আর যতদূর আদানির কথা বলি, যদি ভুল করেও কখনো রাহুল গান্ধীর সাথে দেখা হয়ে যায়, ওনাকে 5টা কথা জিজ্ঞেস করবেন। পয়েন্ট নাম্বার 1, যখন ওনার মা প্রধান ছিলেন ইউপিএ সরকারের, তখন ওনার সরকার কি আদানিকে 72,000 কোটি টাকার লোন এক্সটেন্ড করেছিল? দ্বিতীয় প্রশ্ন, যে গেহলোট সাহেবকে খুব ভালোবাসেন রাহুল গান্ধী, সেই গেহলোট সাহেবের সাথে 60,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ আদানি বাবু রাহুল বাবুর আশীর্বাদে করেছিল? তৃতীয় প্রশ্ন, প্রেস কনফারেন্সে ওনাকে কিভাবে বলতে হবে সেটা শেখানো হয়? ওনার মাধ্যমে কি ছত্তিশগড়ে কয়লার কাজ করার জন্য আদানি সমূহকে বিশেষ ব্যবস্থা, সহায়তা, সহযোগিতা কংগ্রেসের রাজ্যে কি হয়েছিল? চতুর্থ প্রশ্ন কংগ্রেসকে, কি যখন 1990-এর দশকে চিমনলাল বাবু পোর্ট বানানোর জন্য গুজরাটের জমি দিল, তখন কি মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন? পঞ্চম প্রশ্ন, 1985-তে এক্সিম পলিসি রাজীব গান্ধী তৈরি করেছিল আর আদানি ট্রেডিং হাউস হয়েছিল।
রাজীব গান্ধী কে ছিলেন? প্রথমেই 5টা প্রশ্ন করে নিন। এই সব কথা আডানিজি আপকে আদালতে এসে বলেছিলেন যে উনি আমাকে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে জনগণ জানে, আদালত জানে, কাঠগড়ায় বসে থাকা মহিলা জানে, যদি কেউ জেনে না থাকে সেটা হলো রাহুল গান্ধী। এটা একজন কাंग्रेसের নেতা লিখেছেন, कुछ रहम कर ऐ स्मृति थोड़ा संभल जाने दे। কংগ্রেসই লিখেছে? राहुल अगला जख्म भी सह लेंगे, पहला तो भर जाने दे। এটা কংগ্রেসই লিখেছে? এই শূরবীরটা কে? ওনার নাম আমি বলতে পারবো না, উনি আমার বন্ধু, তাই বুঝতে পারছেন। আমার ভালো লেগেছে যে স্মৃতি হু থেকে স্মৃতি করুণা আমি 9 বছরের মধ্যে পূরণ করে ফেলেছি। কিন্তু রাহুল গান্ধী এটা বুঝবে না। আর আপনি করুণা দেখাবেন না। আমি তো ওনাকে আমন্ত্রণ জানাতে চাই, আসুন কিছুদিন তো আমেঠিতে থেকে যান। একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে স্মৃতি ইরানির ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড় চলতে থাকবে। কেজরিওয়ালজি বলছেন যে আপনি মনীষ সিসোদিয়াকে জেল থেকে বেরোতে দেবেন না। দেখুন, কেজরিওয়াল বাবু আগে এটা বলতেন যে ঢোকার না জেলে। আর যদি জেলের কথা বলি তাহলে মনীষ বাবুর কথা তো বাদই দিন, আপনি সত্যেন বাবুকে দেখেননি কিরম ডাটের সাথে জেলে রয়েছে। ওয়েলকাম ব্যাক। আজ আমরা আপকে আদালতে মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন করছি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ওপর অভিযোগ হলো যে ওনার সরকার বিরোধী দলকে বেঁচে থাকতে দিচ্ছে না। স্মৃতি ম্যাম, এই বিষয়ে সমস্ত বিরোধী দলের কিন্তু একই মত। সবাই বলে যে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এরা সকলের গলা টিপে ধরেছে, বেঁচে থাকতে দিচ্ছে না। সোনিয়া গান্ধী হোক, রাহুল গান্ধী হোক, তেজস্বী যাদব হোক, মনীষ সিসোদিয়া হোক, সবাই বলছে যে ওনাদের গলা টিপে ধরেছে সিবিআই আর ইডির লোকেরা। রজতবাবু, আমি খুব নম্রতার সাথে জিজ্ঞাসা করছি যে একজন আছে যিনি চারা নিয়েও ঘোটালা করেছে, রেল নিয়োগেও ঘোটালা করেছে, আর ঘোটালা প্রায় 600 কোটি টাকার কাছাকাছি। আমি সংবাদপত্রে পড়েছি যে স্পয়েলস অফ করাপশন ধরা পড়েছে। যাদের এখানে 600 কোটি টাকার এরকম আর্থিক অসামঞ্জস্যতা ধরা পড়েছে, যেখানে আপনার টাকা লুট হয়ে গেছে, সেখানে কি করা উচিত? সরাসরি জেলে ঢুকে দেওয়া উচিত, জনতার রায় হলো। কিন্তু জেলকে পেছনে নিয়ে যাওয়ার জন্য বা ব্যক্তিকে জেলের পেছনে নিয়ে যাওয়ার জন্য একটা লিগ্যাল প্রসেস অফ প্রসিডিওর অফ ইনভেস্টিগেশন হয়, তাতে না আমি হস্তক্ষেপ করতে পারবো, না আপনি, না জনতা। আর আমাদের লোকতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো এটা যে আপনি ইনভেস্টিগেশন প্রসেসকে, জুডিশিয়াল প্রসেসকে পূর্ণ হতে দেবেন। এখন যদি অপোজিশন বলে যে এই প্রসেসের গতিরোধ করার প্রয়োজন কারণ তারা অপোজিশনে রয়েছে, আমার মন্তব্য এটাই যে আপনি যদি সরকারে থাকেন তাহলে ইউপিএ লুটবেই, যখন অপোজিশনে থাকবেন তখন সাফোকেট হয়ে যাবে, কারণ আপনি করাপশন করেছেন আর করাপশন ধরা পড়া যাবে না। দেখুন, ওনাদের ব্যাপারটা আমি বলছি। আপনি তেজস্বী যাদবের কথা বললেন, উনি বলেছেন যে 2017-তে আমাদের উপর রেড হয়েছিল, 8,000 কোটি টাকার লেনদেন ধরা পড়েছিল, 1,000 কোটি টাকার মাল বলা হয়েছিল, এর কোনো হিসেব হয়নি। আর এখন 800 কোটি টাকা হিসাব আবার করার জন্যই তো ডাকা হচ্ছে, কিন্তু ওরা বলছে হয়তো ওদের কাছে সময় নেই হিসাব করার মতন। ওনারা হয়তো আমি বিজি আছেন আপনাদের জিজ্ঞাসা বিধানসভায়। করতে চাই, সাধারণ নাগরিকেরা এখানে বসে আছে, যদি পুলিশ কখনো ডাকে তদন্তের জন্য, আপনাদের মধ্যে কতজন পুলিশকে বলবে যে সরি আমি এখন বিজি আছি? অপোজিশনের এই বিশেষ ব্যাপারটা দেখুন, প্রথমে বলবে সরি আমি ব্যস্ত আছি, কালকে আসবেন, তারপর বলবে সরি আমি ব্যস্ত আছি, আমি যেদিন বলবো সেদিন ডাকবেন, তারপর বলবেন যে আচ্ছা ঠিক আছে আজ আমি ব্যস্ত, আজ আমি অসুস্থ, আজ আমার অক্সিজেন লাগানো, কিন্তু আমি সিঙ্গাপুরে ঘুরতে যাব, আমার আশেপাশে কোনো অক্সিজেনের সিলিন্ডার থাকবে না। তো আমার মনে হয় আজ আমাদের সবচেয়ে বড় শক্তি হলো যে
মিডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া হোক, জনতার কাছে সমস্ত তথ্য খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখুন, ওনারা বলছেন যে ইডি 121টা কেস করেছে যবে থেকে মোদী সরকার হয়েছে। তার মধ্যে থেকে 115টা মানে 95% কেস বিরোধী দলের নেতাদের ওপর হয়েছে। দেখুন, ওরা যদি রাজনীতির রাজত্বের গদিতে বসে দেশকে লুট করে থাকে, তাহলে দেশ কি চাইবে যে ওদের ছেড়ে দেওয়া হোক? না। আর যতদূর আমি জানি, মোদি জেনে শুনে অপোজিশনকে সাফোকেট করছেন। 9 বছর হয়ে গেল স্যার। ইনভেস্টিগেশনকে নিজের সময়ে বের করে নিতে হয়। সত্যি যদি শত্রুতার কোনো না কোনো পরিচয় দিতে হতো, তাহলে 9 বছর জামাইবাবু ঘুরে বেড়াতেন এইভাবে। ওরা বলে যারা বিজেপিতে যায় তারা পরিষ্কার হয়ে যায়। হেমন্ত বিশ্ব শর্মা হোক, জামাইবাবু বিজেপিতে শুভেন্দু আছে। অধিকারী, এরা সব ওয়াশিং মেশিনে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এ তো জনতা আপনাকে জিজ্ঞেস রাহুল করছে বাবুর যে জামাইবাবু জামাইবাবু কি বিজেপিতে রয়েছেন? নেই তো। এখন ওনার ওপরে যেসব করাপশনের অভিযোগ রয়েছে বা গান্ধী পরিবারের ওপরে যে করাপশনের অভিযোগ রয়েছে, গান্ধী পরিবারও তো বেল পেয়ে বাইরে রয়েছে, তাই না? তাহলে এর অর্থ কি হলো? ওনার ওপরে যদি দোষারোপের কোনো তথ্য না থাকতো, তাহলে কি কেস ডিসমিস হয়ে যেত না? সে তো তেজস্বী যাদব বলেছেন লালুজি যদি বিজেপির সাথে হাত মেলাতেন তাহলে দেশের রাজা হরিশ্চন্দ্র হয়ে যেতেন, আর চারা ঘোটালা বন্ধুত্বে বদলে যেত। মানে তেজস্বী এটাই বলতে চায় যে এখন ওনার পিতা হরিশ্চন্দ্র নয়? এটাই তো বলতে চান উনি। এটা আপনি ভালো প্রশ্ন বললেন। উনি যখন আপকে আদালতে আসবেন জিজ্ঞাসা করব। দেখুন, আরও একজন আছেন আপনার কথা খুব বলেন, অরবিন্দ কেজরিওয়াল। আমার নাম কখনো নেন না। আপনারা কেজরিওয়াল বাবুর ইতিহাস দেখুন। উনি আজ অবধি উনি বলতে চান যে মনীষ সিসোদিয়ার ওপর একের পর এক কেস ফাইল করা হচ্ছে, ওনাকে জেল থেকে বেরোতে দেওয়া হচ্ছে কালই না। তো উনি দিল্লিতে বসে বলছিলেন মনীষের ব্যাপারে কোনো প্রশ্ন করো না। হ্যাঁ, ময়লা ঢিপির পাশে। হ্যাঁ, ওখানে উনি বলছিলেন যে হ্যাঁ ময়লার কথা বলো, আর মনীষের কথা তো হতেই মানে থাকে। রাজনৈতিক ময়লার কথা বলো না, ময়লার কথা বলো। হ্যাঁ, এই কথাটা সত্যি যে সিসোদিয়ার বিরুদ্ধে প্রথমে সিবিআই কেস করেছে, এটাই তারপর হলো ইডি ময়লার কেস সেই করেছে, ঢিপি আর যা তারপর বছরের পর বছর ধরে অপেক্ষা করছে যে কবে প্রেস কনফারেন্স বন্ধ হবে আর ময়লাগুলো সরাবে। যখন উনি নিজেই মনীশবাবুর কাছ থেকে দূরে সরে গেছেন, তাহলে আমি আর কি বলতে পারি? কিন্তু রজতবাবু, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে, যদি কাস্টাডি এক্সটেন্ড হয় তাহলে কাস্টাডি এক্সটেন্ড কে করছে? কোর্ট? তাহলে কি কেজরিওয়াল বাবু বা রাহুল গান্ধী বাবু এটা বলতে চান যে আমাদের দেশে আমাদের জুডিশিয়াল সিস্টেম স্বাধীন নয়? কিন্তু এরকম যদি হতো, তাহলে কি আপনাদের মনে হয় যে আমাদের দেশের বাকি সাংবিধানিক সংস্থাগুলো চুপচাপ বসে তামাশা দেখত? উনি এটা বলছেন যে মনীষ সিসোদিয়ার বাড়িতে রেড হয়েছিল, ওনার আত্মীয় স্বজনের বাড়িতে রেড হয়েছিল, ওনার লকারের তদন্ত হয়েছিল, কিছুই পাওয়া যায়নি। আর সেই জন্যই উনি ভেতরে রয়েছেন। তাই তো আমি বলছি, উনি যখন এই বিষয়টা নিয়ে কোর্টের কাছে গিয়েছিলেন, কোর্ট তো এমন কিছু তথ্য দেখতে পেয়েছিল। আমি তো আর কোর্টও নই, এজেন্সিও নই, কিন্তু কমন সেন্স এটা বলে যে উনি কোর্টের কাছে যখন নিজের কেস নিয়ে গেলেন, তখন কেজরিওয়াল বাবু নিজের পক্ষ রাখলেন, এজেন্সি নিজের পক্ষ রাখলেন, আর কোর্ট নিরপেক্ষভাবে নিজস্ব সিদ্ধান্ত জানালেন। তার মানে এমন কিছু প্রমাণ তো ছিল যেটা আমরা জানি না, কিন্তু কোর্ট জানতো। কেজরিওয়ালজি বলেন যে আপনি মনীষ সিসোদিয়াকে জেল থেকে বেরোতে দেবেন না। দেখুন, কেজরিওয়াল বাবু আগে এটা বলতেন যে ঢোকার না জেলে। এবার এজেন্সি ওনার ইচ্ছেটা পূরণ করছে, তো উনি এখন এজেন্সির ওপর রেগে আছেন। আর যদি জেলের কথা বলি, তাহলে মনীশবাবুর কথা তো বাদই দিন। আপনি সত্যেনবাবুকে দেখেননি কিরম ডাটের সাথে জেলে রয়েছে? আমার মনে হয় কোথাও না কোথাও একটা প্রতিজ্ঞা করে এসেছিল অরবিন্দ কেজরিওয়াল, যে দেশের রাজনীতিতে একটা নতুন চিন্তাভাবনা নিয়ে আসবেন। আজ আমি জনগণকে প্রশ্ন করছি, উনি প্রতিজ্ঞার পালন করেছেন? দুর্নীতির কি নতুন কোনো পরিভাষা কেজরিওয়াল লিখেছেন? কিন্তু
মনীষ সিসোদিয়া এটা দাবি করেন যে শিক্ষা নিয়ে উনি খুব ভালো কাজ করছিলেন। শিক্ষা আর নেশা দুটো আলাদা জিনিস। হ্যাঁ, শিক্ষা নিয়ে ভালো কাজ করছিলেন বলেই মদ কেলেঙ্কারিতে ফাঁসানো হয়েছে। শিক্ষা নিয়ে ভালো কাজ করার জন্যই কি উনি মদ নিয়ে কেলেঙ্কারি করেছিলেন, এটাই হলো প্রশ্ন। যদি এতই ভালো হন তবে ক্যান্সেল করলেন কেন? দ্বিতীয়বার জিজ্ঞেস করছি, শিক্ষার ভালো করার জন্য আমি মদ নিয়ে কেলেঙ্কারি করেছি, এটা কি আপনারা মেনে নেবেন? না, উনি তো এটা বলেননি যে শিক্ষার জন্যই এই করেছেন। জন্যই তো বলছি, আপনি বলছেন মদ কেলেঙ্কারিতে ধরো না, কারণ উনি মদ নিয়ে কেলেঙ্কারি করেছেন কিন্তু শিক্ষা ভালো দিয়েছেন। নানু বলছেন না কোনো না, কেলেঙ্কারি সেটাই তো আমি হয়নি। বলছি যে আপনি বলছেন কোনো কেলেঙ্কারি হয়নি, তখন কোর্ট কি করছিল যখন ওনার সামনে তথ্য নিয়ে গেছিল? কোর্ট কি তাহলে ভুল? কেজরিওয়াল বাবু কি এটাই বলতে চান? উনি তো এটাও বলতে পারবেন না। কিন্তু একটা কথা উনি কিছু পরিষ্কার যে বলতে পারবেন না আর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। আপনাকে তো এই জন্য জিজ্ঞেস করছি কারণ আপনিই তো সরকার। না রজত বাবু, আপনি এই জন্য আমাকে জিজ্ঞেস করতে পারেন কারণ আমি নিজেকে আপনার সামনে প্রস্তুত করতে পারবো। যেই দুজনকে নিয়ে আপনি চর্চা করছেন, কিন্তু আমি এই অডিয়েন্সদের তো আমি চিনি না, এই ইয়াংস্টারদের তো একদমই চিনি না, কোথা থেকে এসেছে জানি না। কিন্তু অবস্থাটা এমন যে আপনি এইভাবে ইয়াংস্টারদের মাঝখানে, যাতে কেজরিওয়াল বাবুর আর সাধারণ মানুষের কোনো হস্তক্ষেপ না থাকে, তাদের সামনে আদালত বসিয়ে দেখিয়ে দিন। আমি তো সকলের সামনেই করি। আপনি সেটা করেন, আপনি করেন, কিন্তু ওরা আসে না। আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে প্রশ্ন আর অভিযোগের ঝড় বইতে থাকবে। তাহলে এই দেশের রাজনীতির মাধ্যমে একটা বংশের রাজনীতির জন্য আমার দেশকে ভেঙে টুকরো করে দিয়েছে ওই বংশ, এটা ওদের ওপরে অভিযোগ। আর ধর্মের নামে ওনারা ভাগাভাগি করেছেন। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ওপর অভিযোগ হলো যে ওনার রাজত্বে মুসলমানদের ভয় দেখানো হয়। স্মৃতি ম্যাম, আপনি হলেন মাইনরিটি অ্যাফেয়ার্সের মিনিস্টার। আপনি যেদিন প্রথম মন্ত্রী হলেন সেদিনই প্রথম অভিযোগ উঠল যে এক সংঘ পরিবারের একজন কট্টর হিন্দু মহিলাকে মাইনরিটি মিনিস্টার বানিয়ে দেওয়া হলো। ইতিহাসে আগে কখনো এরকমটা হয়নি। না বাংলায় হয়েছে। মমতা দেবীর কাছে দায়িত্ব ছিল অল্প সংখ্যকের। ভোটে উনি যতটা দুর্গাপাঠ করছিলেন তাতে ওনার ধর্মের সম্পর্কে আন্দাজ করতেই পেরেছেন। তো ওয়াই ইজ ইট ওকে ফর দিদি বাট নট ওকে ফর? কেন্দ্রীয় সরকারে আগে মুসলিমরাই মাইনরিটি মিনিস্টার হয়ে দেখুন, এসেছে। প্রথম কথা, মাইনরিটির মানে মুসলিম, খ্রিস্টান, পার্সি, জৈন, বৌদ্ধ, শিখ। আর আমার বিয়ে হয়েছে পার্সি পরিবারে। পার্সি পুরো বিশ্বে 55,000 বেঁচে আছে, ব্যাস। তাহলে আপনি তো সবচেয়ে বড় মাইনরিটি। কিন্তু আমি অভিনন্দন জানাই যখন উনি আমার সাথে চর্চা করেছেন আর বলেছেন অ্যান ইন্ডিয়ান ক্যান নট বি আ মাইনরিটি ইন হিজ অর হার ওন কান্ট্রি। এটা আমার দেশ রে ভাই, এতে বহু সংখ্যক হিন্দুস্তানি রয়েছে। হিন্দুস্তানি, আপনি আপনার দেশকে ছোট করে দেখাচ্ছেন কেন? আমি আমার সাংবিধানিক এবং প্রশাসনিক ইতিহাসের মাধ্যমে বলতে পারি রজতবাবু, আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম, আইআইটির কাউন্সিল ছিল, তখন আইআইটির কাউন্সিলে প্রথম মহিলা চেয়ারপারসন এই সরকার যাকে চিহ্নিত করেছে তার নাম হলো টেসি থমাস। চিহ্নিত এই জন্য করেননি যে উনি একজন খ্রিস্টান মহিলা, এই জন্য কারণ শি ইজ দ্য মিসাইল ওমেন অফ ইন্ডিয়া, টেসি থমাস। আজ এখানে কতজন ডক্টর কালামকে পছন্দ করেন? কে বানিয়েছিল ওনাকে দেশের রাষ্ট্রপতি? ভারতীয় জনতা পার্টি বানিয়েছিল। আপনি আমার ওপর অভিযোগ করেছেন যে আমি একজন হিন্দু, যে হলো অল্প সংখ্যক মন্ত্রী। আগে সব মুসলমানরাই ছিলেন, সমস্ত অফিসারদের মুসলমান হওয়া চাই। আপনি আমার ওপর এই অভিযোগ এটা আমার করছেন। অভিযোগ নয়, এটা তো তৃণমূল কংগ্রেসের এমপির অভিযোগ। ওরা নিজেদের ম্যাডামকে দেখতে পাচ্ছে না। কিন্তু আজ আমি এটা বলছি,
অল্প সংখ্যক মন্ত্রণালয়ের মাধ্যমে রাহুল গান্ধীও এই সূত্রে আমাকে একটা প্রশ্ন করেছিল লিখিতভাবে, তো আমি ওনাকে প্রশ্ন করা শিখিয়ে দিয়েছি। অল্প সংখ্যক মন্ত্রী হওয়ার দরুন ওনার ওয়ায়নাডে লোকসভা কেন্দ্রে 295টা প্রজেক্ট করানো হয়েছে। বলুন, আমার মন্ত্রণালয়। তাহলে রাহুল গান্ধী কেন বলেন যে আরে উনি তো ভারতে কনফিউজ, এটা আমার সমস্যা নয়। উনি লন্ডনে বলেছেন উনি যে এতটাই কনফিউজ যে কোর্টে বইতে পড়েন, এতটাই কনফিউজ যে নিজের গোত্র বলতে পারেন না। আর আজ আমার খুব দুঃখ হচ্ছে রজতবাবু, আমার আজ অবধি রাজনীতিতে কেউ আমাকে আমার জাত বা গোত্র জিজ্ঞাসা করেনি। কে বলেছিল ওনাকে ভোটে হিন্দু সাজার ঢং করতে? আপনাদের মধ্যে কেউ বলেছিল? প্রমাণ চেয়েছিলেন? না। উনি ধর্মকে দেশের রাজনীতিতে এক রাজনৈতিক অস্ত্ররূপে ব্যবহার করছেন। দেখুন, এই কথাটা আপনাকে আসাদুদ্দিন ওবিসি সাহেবকে বলতে হবে, কারণ উনি বলছেন উনি যে জানেন। গোটা দেশে হেট ক্রাইম চলছে, দাড়ি আর টুপি দেখে লোকজনকে মারা হচ্ছে, পেটানো হচ্ছে। ঐসি ভাইয়ের ব্যাপারে উনি আমার ওপর একটি কটূক্তি করেছেন। স্কলারশিপ বন্ধ করিয়ে দিয়েছে ক্লাস 1 থেকে 8 অবধি। ক্লাস 1 থেকে 8 অবধি দেশে বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়, তো বিনামূল্যে শিক্ষা দিলে স্কলারশিপ দেওয়ার কি দরকার? না। স্টুডেন্টরা বসে আছে, জিজ্ঞাসা করুন। আপনি কংগ্রেসের কার্যকালে শুধুমাত্র অ্যাপিসমেন্টের নামে অল্প সংখ্যক ছাত্রদের ক্লাস 1 থেকে 8 স্কলারশিপ দিচ্ছিলেন, যেখানে স্কলারশিপের কোনো দরকার নেই, যেখানে শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে। আমি বলছি যে ভাই করবেন না, সব ছাত্রছাত্রীরা বিনামূল্যে শিক্ষা পাচ্ছে। তো উনি বললেন আমি অল্প সংখ্যক বিরোধী। উনি বলছেন যে 40% বাজেট আপনারা কম করে দিয়েছেন অল্প কারণ সংখ্যক আমি যে মন্ত্রণালয়। টাকাটা দিচ্ছিলাম, যেই উদ্দেশ্যে দিচ্ছিলাম, সেটা এক্সিস্ট না করলে আমি 40% বাজেট বাড়িয়ে কি করব? ওটা জনগণের টাকা, জনতার টাকা, আমি আটকে করবোটা কি যাতে আমার রাজনীতি চকমক করে? আজকে যখন আমরা বাজেট শুনি যে 150টারও বেশি নার্সিং কলেজ তৈরি হবে, 150টা বেশি মেডিকেল কলেজের সমকক্ষ, তাতে আমরা বলি যে শুধুমাত্র একটি বিশেষ ধর্মের লোক এখানে পড়তে পারবে না। এবার কংগ্রেস পার্টি বা তৃণমূল কংগ্রেস এই কারণেই বারবার অভিযোগ করে, কারণ তাদের রাজনীতি চলে দেশের বিভাজনের ওপরে। যদি খাড়গে বাবু বহু উপলব্ধি নিজের মাথার ওপর রাখতে চান, তাহলে এই দেশের রাজনীতির মাধ্যমে একটা বংশের রাজনীতির জন্য আমার দেশকে ভেঙে টুকরো করে দিয়েছে ওই বংশ, এটা ওদের ওপরে অভিযোগ। আর ধর্মের নামে ওনারা ভাগাভাগি করেছেন। আর খাড়গে বাবুকে আপনি বলুন অভিযোগপত্র নিয়ে গ্রামে গ্রামে অলিতে গলিতে ঘুরুক আর স্বীকার করুক, আর দেশের জনতার পা ধরে ক্ষমা চাক যে এই দেশকে, এই ভূমিকে আমরা ধর্মের নামে ভাগ হতে দিয়েছি, যাতে একজন বিশিষ্ট ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হতে পারে। আপনি কি বলতে পারবেন? খাড়গে বাবু এটাকে নিয়ে চর্চা করবেন না। ওনার তো বক্তব্য যে রাহুলজি বলেছেন এই দেশে মোদিজি প্রথমে তো রাহুল- সেকেন্ড গ্রেড সিটিজেন বলে মনে করেন মুসলমানদের। উনি নিজের রাজনীতির জন্য এসব কথা বলছেন। কংগ্রেস এই দেশকে আর দেশের মাটিকে ভাগ হতে দিয়েছে। কংগ্রেস বারবার হিন্দুদের উপর কটূক্তি করেছে, আর হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন বলে মনে করেন কংগ্রেস পার্টি। এই কারণেই মনমোহন সিং বলেছিলেন যে দেশের যত সংসদ আছে তাতে দেশের কোনো অধিকার নেই, এক বিশিষ্ট সম্প্রদায়ের অধিকার আছে। এটা কি ভাগাভাগির রাজনীতি নয়? স্মৃতি ম্যাডাম, আজও ওবেসিজি বারবার বলেন যে মুসলমানদের মনে হয় যেন ওরা একটা খোলা জেলের মধ্যে রয়েছে, আর ওদের বেঁচে থাকা দায় হয়ে গেছে। বুলডোজার যদি চলে সেটা মুসলমানদের প্রপার্টির ওপর, তদন্ত হয় মাদ্রাসার ওপর। মদারসাদের ওপর তদন্তের কথা আপনি যেটা বলছেন, একটা বিশেষ রাজ্যের আইন ব্যবস্থার দৃষ্টি অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া হয় সেটার উপর টিপ্পনি না করে, আর আমি জেনে শুনেই টিপ্পনি করছি না, কারণ নিশ্চিতভাবে যোগীবাবু কোনো না কোনো দিন আদালতে নিশ্চয়ই আসবেন। আমি জানি না, আই এম সরি, এখানে কে কোন ধর্মের। আমি জিজ্ঞাসাও করতে চাই না আপনাদের মধ্যে কে অল্প সংখ্যক পরিবারের, কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই অল্প সংখ্যক পরিবারের বন্ধু আছে। আপনাদের বন্ধুদের কি দেশটা খোলা জেলের মতো মনে হয়? না। আর ওয়েসি বাবু এই ধরনের অভিযোগ করেন
আমি ওনাকে রাহুল গান্ধীর একটা স্টেটমেন্টের ওপরে নজর দিতে বলবো। রাহুল গান্ধী জম্মুতে গেছিলেন হয়তো জানুয়ারির শেষ সপ্তাহে। ওনার আম্বেদকর গ্রুপের বক্তব্য যদি আপনি পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। উনি বলেন মিডিয়া বলছে দেশে সম্পূর্ণ কটুকতার আবহাওয়া রয়েছে, মানুষ একে অপরের প্রাণ নিতে তৎপর, কিন্তু রাহুল গান্ধী এটা বলতে চান যে আমি পুরো দেশ ঘুরে ফেলেছি, একটাও কোনো মানুষ এসে আমার কাছে এরম অভিযোগ করেননি, খুবই সুন্দর আবহাওয়া রয়েছে এখন। তাহলে ওইসি বাবু আমাকে না মানুক, রাহুল গান্ধীর কথা মেনে নিক। আচ্ছা বলুন, মাইনরিটি মিনিস্টার হিসেবে আপনি কি আমাদের দেশের যত মুসলিম ভাই বোনেরা আছে তাদের বলতে পারেন যে ওনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, ওনাদের জন্য আমি এখনো সুন্দর দ্বিতীয়বার পরিবেশ বলছি আছে? যে যেখানে ভয়ের কোনো পরিবেশ নেই সেখানে এই ধরনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না। ওই যে আছে না বাঘ এলো সেই গল্পটা, সেটাই কংগ্রেস পার্টি করছে। বাঘ এলো, আর এই কারণেই সব জায়গায় কংগ্রেস পার্টি হেরে যাচ্ছে, কারণ ওদের রাজনীতি আতঙ্কের ওপর নির্ভরশীল, আমাদের রাজনীতি রাষ্ট্রনীতি বিকাশের ওপরে নির্ভরশীল। এটাই হলো পার্থক্য। আমার প্রশ্ন স্মৃতি ম্যাডামের কাছে হলো যে আমরা আজকাল টিভি চ্যানেলের থ্রু বা মিডিয়াতে দেখছি যে বেশিরভাগ নেতারা মন্দিরে যাচ্ছেন, পুজো করছেন, তো হঠাৎ করে এই ধরনের বদল কেন দেখা যাচ্ছে? এই সম্পর্কে আপনি কি বলতে চান? একটা অদ্ভুত নেতৃত্ব দেখেছি কংগ্রেস পার্টিতে, যে 2019-এর নির্বাচনে এসে রাস্তার উপরে নামাজ পড়েছেন, আর যখনই বিধানসভার ভোট এলো তখন গিয়ে মন্দিরে ঘন্টা বাজালেন। আপনি যদি শুধুমাত্র ধর্মের কথা বলেন তো ইসলামে মূর্তি পুজো বর্জিত। আমার তো খুবই আগ্রহ যে যারা এই ধরনের বিবিধ রাজনৈতিক অ্যাডভেঞ্চার্স করেন তারা রাজনীতি নিয়ে হাসি ঠাট্টা করুক, চলবে, কিন্তু ধর্ম নিয়ে মজা করাটা বন্ধ করুক। আজ আমি আপনাদের সামনে আছি, কিন্তু আপনারা নিশ্চিতভাবে আমার গোত্র জানেন না, কিন্তু রাহুল গান্ধীর গোত্র জিজ্ঞাসা করলে অডিয়েন্সের মধ্যে অন্তত 2-3 জন বলেই দেবে। পার্থক্য শুধু এইটুকুই যে আপনি যেমন প্রশ্ন করলেন যে কি করে উৎপন্ন হলো, এই জন্য হলো কারণ যখন যখন আমরা বলতাম যে 3 কোটি মানুষের জন্য ঘর বানিয়েছি তখন উনি ধর্মের কথা বলতেন। যখন যখন আমরা বলতাম 10 কোটি মানুষকে আয়ুষ্মান ভারত দিয়েছি, উনি ধর্মের কথা বলতেন। যখন যখন আমরা বলতাম 11 কোটি মহিলার জন্য টয়লেট তৈরি করা হয়েছে তখন উনি ধর্মের কথা বলতেন। যখন যখন আমরা বলতাম 32 কোটি টাকার মুদ্রা যোজনা লোন দেওয়া হয়েছে, ওরা ধর্মের কথা বলতেন। কিন্তু ধর্মের পালন তখন করেননি যখন বিদেশে গিয়ে হিন্দুস্তানকে গালাগাল দিয়েছেন। এই যে উনি কোটে পইতে পড়ে ঘুরছেন, উনি হয়তো নিজের ধর্ম সম্পর্কে একটা জিনিস জানেন না, যে প্রভুরাম বলেছিলেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমার জননী জন্মভূমি স্বর্গের থেকেও মহান। আর সেটা তখন বলেছেন যখন ওনাকে সোনার লঙ্কা অর্পণ করা হচ্ছিল। উনি বললেন আমার চাই না, আমার দেশ আমার মাতৃভূমি স্বর্গের থেকেও মহান। তো ওনাকে যে ধুতি পইতে পড়ে শুধু ভোটের সময় দেখা যায়, তো শুধুমাত্র প্রভুরামের এই শ্লোকটাই শুধু যদি মনে রাখেন তাহলে হয়তো লন্ডনে গিয়ে দেশকে গালাগাল দেওয়াটা বন্ধ করবেন। এখন তো রবার্ট ভাড্রাও রাম মন্দিরের জন্য ডোনেশন দিয়েছেন। হ্যাঁ, উনি নিজেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন আর বলেছেন। উনি জানেন না যে পাপের টাকা ঈশ্বরের কাজে কখনো লাগে না। মানুষ টিভিতে মেহবুবা মুফতিকে শিব মন্দিরে গিয়ে জল ঢালতে দেখেছেন, আর এই কারণেই মানুষ জিজ্ঞাসা করছে যে কি করে হৃদয়ের পরিবর্তন হলো মানুষের। বলে না মোদি হ্যাঁ তো। আরও একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে অভিযোগ আর প্রশ্নের ঝড় বয়ে চলবে।
রাহুল বাবু এই কারণেই মহান, আমি মহান বলছি কারণ মহাভারতে জিএসটি শুধু উনি খুঁজতে পারেন। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞাসা করছি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির ওপর অভিযোগ হলো যে উনি বিরোধীদের নিয়ে হাসি ঠাট্টা করেন। দেখুন, একে তো আপনি রাহুল গান্ধীর থেকে ওনার সিট নিয়ে নিয়েছেন, 40 বছরের আমি পুরনো নিয়ে ওনার। নিইনি, আমেঠি জনসাধারণ নিয়েছে। কিন্তু তারপরেও আপনি বলছেন উনি পালিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, খুব নম্র হয়ে বলছি, পায়ে হেঁটে গেছেন। আর সব থেকে বড় মজা আপনি করেছেন, ওনার একটা ছবি আপনার ইনস্টাগ্রামে দিয়েছেন, সেটা সবাইকে দেখাতে চাই একবার। দেখুন, আপনি রাহুল গান্ধীকে উল্টো করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, ভগবানের নাম লেখা কুর্তাকে উল্টো করে পড়ে? না। না। আর আপনি লিখেছেন, এবার ঠিক আছে। তো এখন জনগণ বলুক যে যখন নাম উল্টো লেখা আছে তখন সেটা সোজা করা ঠিক। এখন ওনার পার্টির লোক ওনাকে তপস্বী বলেন, তপস্যা করছিলেন উনি। শেহজাদাকে তপস্বী বানিয়ে দিলেন, সেটাই হলো জনতার উপলব্ধি। দেখুন, তপস্যার ব্যাপারে উনি কিছু বলেছেন আর কিছু প্রশ্নও করেছেন। আমি চাই আপনি সেটা শুনুন আর ডিরেক্টলি তার হে জবাবও দিন। ভগবান। শুনতে দিন। হ্যাঁ, আগে শুনুন। भीम, ये लोग कौन थे? ये लोग तपस्या करते थे। ये लोग तपस्या करते थे। इस धरती पे नफरत फैलाई थी क्या? आपने महाभारत पढ़ी है क्या? उसमें लिखा है कि पांडवों ने डिमोनेटाइजेशन किया क्या? नोटबंदी की थी क्या? गलत जीएसटी लागू की थी क्या? कभी करते? कभी नहीं करते। क्यों नहीं करते? क्योंकि वो तपस्वी थे। এবার আপনি বলুন যে পাণ্ডবরা জিএসটি বসায়নি। পাণ্ডব এখন জনগণ যদি হাসি বন্ধ করে তাহলে আমি বলি, ব্যাপারটা হলো রজতবাবু, রাহুল বাবু এই কারণেই মহান, আমি মহান বলছি কারণ মহাভারতে জিএসটি শুধু উনি খুঁজতে পারেন। গীতার উপদেশ না শুনে পাণ্ডবদের কাছে নয়তো কৃষ্ণ ভগবানের কাছে নোটবন্দির ওপর ব্যাখ্যা উনি একমাত্র আশা করতে পারেন। কিন্তু আপনারা সবাই হাসছেন। একটা কথার ওপরে আপনাদের নজর আকৃষ্ট করতে চাই। যার ক্লিপ আপনারা এক্ষুনি দেখলেন, উনি একজন রাজনৈতিক পরিবারে মানুষ হয়েছেন। তার মানে সারাদিন উনি রাজনীতির মধ্যেই থাকেন। সেই পলিটিক্যাল লেগেসির উনি হলেন প্রতিবিম্ব। রজতবাবু চিন্তা আমার নয়, জনতার নয়, ওনার পরিবারের করা উচিত। আর পার্টিরও। আমি এইটুকুই বলবো যে ওনার পার্টি হোক বা পরিবার, যেটা লন্ডনে গিয়ে উনি বলেছেন সেটা ওনার ভেতরের বিষ, যেটা উনি বাইরে প্রকাশ করেছেন। এখানে উনি যা বলছিলেন সেটা ওনার নিজের সাংস্কৃতিক দৃষ্টিকোণ কতটা ঘোলাটে সেটা তার প্রতীক। তাই জেনুইনলি আমারও ছেলে মেয়ে আছে, আমি বলতে চাই চিন্তা আমাদের মধ্যে কারোর প্রয়োজন নেই করার। ওনার মায়ের নিশ্চিতভাবে চিন্তা করা উচিত। এমন জিনিস আজকাল আমরা দেখতে পাই, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সংখ্যায় লোকজন দেখে। আপনাকে নিয়ে সব থেকে বেশি ট্রোল করা হয়
আপনার গ্যাস সিলিন্ডারের ছবিটা নিয়ে, যখন আপনি বলেছিলেন গ্যাসের দাম কমাবো। আমার মনে হয় আমি সারা জীবন কংগ্রেসের দুর্বল জায়গা হয়ে থাকব। তার কারণ এটা হলো যে রাষ্ট্রের ইতিহাসে প্রথমবার কংগ্রেসের রাষ্ট্রীয় অধ্যক্ষ কংগ্রেসের গড়ে ভোটে হেরেছে। আর এই যে লোকজন একটু আধটু টিপ্পনি কাটছে, তারা তবুও কিছুটা উদার রজতবাবু। কংগ্রেসের কিছু কিছু নেতা আমার চরিত্র হনন করেছে। গান্ধী পরিবার তাদের সঙ্গে সঙ্গে প্রমোশন করিয়ে দেয়। আমি তো এইটুকুই বলবো, যেসব কংগ্রেসদের মনে হয় আমাকে নিয়ে অভদ্র টিপ্পনি করলে বা মিম বানালে তোমাদের প্রমোশন হয়ে যাবে, ভালোই তো, তোমারও ভালো করে দেব। কিন্তু আপনি আপনার সম্পর্কে আপনার আলাদা আলাদা যে মুড থাকে সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। একটা ছবি আমি দেখাতে চাই, যাতে আপনি আপনার ছোটবেলার আর এখনকার ছবি পোস্ট করেছিলেন সেটা অবশ্যই দেখুন। আর আপনি লিখেছেন যে কিছুই পাল্টায়নি। সেই একই ধরন, একই কায়দা। আসলে আমি নিজেকে নিয়ে মজা করতে পারি, কারণ আমি জানি আই এম নট আ পলিটিক্যাল জোক। ফাইনাল লাস্ট প্রশ্ন, আমি জনতা থেকে আরেকটা প্রশ্ন নেব। আমার প্রশ্ন এটা হলো যে শোনা যাচ্ছে যে আগামী লোকসভা ভোটে আমেঠি থেকে প্রিয়াঙ্কা ভাডরা আপনার বিরুদ্ধে ভোটে লড়ার প্ল্যান করছেন। তো আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন? রাহুল গান্ধীর তুলনায় প্রিয়াঙ্কা ভাডরা কতটা সমস্যাদায়ক হবে আপনার জন্য? শুনতে পেয়েছিলাম যে উনি 2019-এ বেনারস থেকে দাঁড়াবেন। এবার আমি খুশি যে বেনারসে ওনাদের মনে হচ্ছে না যে ওনাদের ডাল গলতে পারে। তো প্রথমে তো ওনাদের অনেক অভিনন্দন যে বেনারসে মোদির সামনে কংগ্রেস জিততে পারবে না সেটা স্বীকার করে নেওয়ার জন্য। আর যতদূর উনি যাবেন আর আমেঠি থেকে লড়বেন, আর বিজেপি থেকে কে লড়বে সেটা আমি জানি না শর্মাবাবু, কিন্তু এইটুকু নিশ্চয়ই জানি যে বংশ থেকে যেই লড়ুক না কেন, হারানোর সৌভাগ্যটা আমিই পাবো। আজ আমার মনে পড়ে যখন সেই সময়ের যখন রজতবাবু লখনৌতে আপকি আদালতে বলেছিলেন যে ভাই একটা অডিটোরিয়াম তো বানিয়ে দাও, যাতে পরের আপকি আদালত আমরা আমেঠিতে করতে পারি। রজতবাবু, 40 বছর পর আমেঠিতে অডিটোরিয়াম তৈরি হচ্ছে, সেখানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে আজকের জাজ অজয় উপাধ্যায়ের ফয়সলা আজকের মোকদ্দমার। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম স্মৃতি ইরানির ওপর। জিজ্ঞাসা করলাম রাহুল গান্ধী সম্পর্কে, আমেঠি সম্পর্কে, মাইনরিটি মিনিস্ট্রি সম্পর্কে আর বিরোধী দলের বাকি সমস্ত অভিযোগ সম্পর্কে। স্মৃতি ইরানি প্রতিটা প্রশ্নের অসাধারণ জবাব দিয়েছেন। এখন সময় হচ্ছে আপকে আদালতে আজকের জাজ অজয় উপাধ্যায়ের ফয়সালার। আজ আদালতের অভিযুক্ত স্মৃতি ইরানি হলেন একজন চালাক চতুর মানুষ। আপকি আদালতে স্মৃতি ইরানি আরেকবার প্রমাণ করে দিলেন যে স্বাধীন ভারতবর্ষে নারীদের বা নারী শক্তির যে জাগরণ, তার একটা প্রতীক হলেন স্মৃতি ইরানি। আর আমার মনে হয় যে একটা সামান্য পরিবার থেকে এত উঁচু একটি পদে পৌঁছনো আর এটা বলা যে আই এম নট আ পলিটিক্যাল জোক, এটা কিন্তু নিজের মধ্যে একটা বড় বোল্ড স্টেটমেন্ট, যেটা বলার জন্য সাহস থাকার প্রয়োজন। আর ছোট পর্দার তুলসী থেকে এরকম একটি বক্তব্য পাওয়া যাবে, তার থেকে এটাই প্রমাণ হয় যে ভারতীয় নারী রাজনীতিতে নিজের অস্তিত্বটা অবশেষে বুঝতে শুরু করেছে, আর হয়তো আগামী দিনগুলোতে মানুষদেরকে সেভাবেই স্থান দিতে হবে। আর আদালত ওনাকে যাবতীয় অভিযোগ থেকে মুক্ত করে দিচ্ছে।
এই আশা নিয়ে, এই বিশ্বাসের সাথে যে স্মৃতি ইরানি এইভাবেই দেশের মানুষের সেবা করে যাবেন, তাদের দুঃখ দুর্দশা দূর করার কাজ করে যাবেন, আপকে আদালতে আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে অন্য এক ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।